সমস্যাটা সৃষ্টি করলো কে? বিএনপি। তো বিএনপি সেখানে সমস্যা সৃষ্টি না করলে আর তো কোনো অসুবিধা ছিল না কারো। একমাত্র অসুবিধা তো বিএনপি সৃষ্টি করছে। জামাত এখন কিছুটা উস্কানিমূলক ভাষায় কথা বলছে। তারা কেন ডক্টর ইউনূস সাহেবকে এবং ঐকমত্য কমিশনকে প্রতারক বলতে হলো? জামাত যে এই যে নভেম্বরেই গণভোট হতে হবে সেই বিষয়গুলো নিয়ে যে জামাত এখন পর্যন্ত বলে যাচ্ছে যে যদি সেটি বাস্তবায়ন না হয় তাহলে রাজপথের চেহারা ভিন্ন হবে, এই বিষয়গুলোকে তাহলে আপনি কিভাবে দেখছেন? সেটি কি জামাতের ইগো না? জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ। এত বড় স্পর্ধা ঐকমত্য কমিশন কোথায় পেল? জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে সম্প্রতি সেটি হচ্ছে যে 5 দফা দাবি, যার মধ্যে নভেম্বরে গণভোট আয়োজন একটি দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা একটি দাবি, যদি না হয় তাহলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। এই ধরনের হুমকির ভাষায় যেমনটি মাহমুদা হাবিবাও কিছুক্ষণ আগে বলছিলেন যে জামাত এখন কিছুটা উস্কানিমূলক ভাষায় কথা বলছেন, উনি এই শব্দটি ব্যবহার করেছেন। জামাত কি ইদানিং কিছুটা আসলে উস্কানিমূলক বা হুমকি দিয়ে এই ধরনের কিছু শব্দ ব্যবহার করছে? আপনার কি মনে হয় জনাব শিশির মনির, জামায়াতের কি দল হিসেবে বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা পরিবর্তন এসেছে কিনা? আমার এরকমটি মনে হয় না। তবে আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এটি সিরিয়াসলি কোয়েশ্চেনেবল, অবজেকশনাল। আমরা এক্সপেক্ট করেছিলাম সকলেই যে বড় দল হিসেবে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, কিন্তু অগ্রণী ভূমিকার জায়গায় তারা এটি ইগোতে নিয়ে নিয়েছে। যেহেতু প্রস্তাবগুলো যেগুলো এসেছে তার কিছু কিছু প্রস্তাব তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এই জন্য তারা এটাকে চ্যালেঞ্জ আকারে নিয়েছেন, কোনোভাবেই বাস্তবায়ন করতে দিবেন না। একটা জিনিস দেখেন, ঐকমত্য কমিশনের সভাপতিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সহ সভাপতি হলেন জনাব আলী রিয়াজ। তারা বলছেন যে ঐকমত্য কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাহলে ডক্টর ইউনূসকে তারা আক্রমণ করছেন। তাহলে তারা ঐকমত্য কমিশন সহসভাপতিকে সকল কর্মকাণ্ডকে আক্রমণ করছেন। অথচ দেখেন কোন রাজনৈতিক দলের ডিসেন্টিং গুলোকে তারা প্রস্তাব করেন নাই গণভোটে পাঠানোর জন্য। সকল রাজনৈতিক দলের ডিসেন্টিং গুলোকেই তারা সরিয়ে দিয়ে তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব তারা পাঠাচ্ছেন। তারা বলছেন জুলাই সনদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার সামনে বলছি, যদি কেউ দেখাইতে পারে যে জুলাই সনদের একটি অক্ষর, একটি শব্দ, একটি লাইন কেউ পরিবর্তন করেছে, তাহলে তাদের এই আর্গুমেন্ট সঠিক বলে মেনে নেওয়া। আর যদি দেখাইতে না পারে যে কোনো অংশটুকুকেই, জুলাই সনদের কোন অংশকেই তো কেউ বাদ দেয় নাই। জুলাই সনদ যেটি আমাদেরকে দেখানো হয়েছিল, যেটিতে আমরা স্বাক্ষর করেছি, এরপরে কি জুলাই সনদ পরিবর্তন হয়েছে? জুলাই সনদ তো পরিবর্তন হয়নি। বাস্তবায়ন প্রক্রিয়ায় যে রিকমেন্ডেশন দিয়েছে সেটি কেন জুলাই সনদের পরিপূর্ণ জিনিসকে বাস্তবায়নের জন্য রিকমেন্ডেশন দিয়েছে, সেখানে ডিসেন্টিং বাদ দিল, তাতেই প্রতারক হয়ে গেল? তাহলে জামাত ইসলামীর ডিসেন্টিং অত বাদ দিয়েছে, এনসিপি ডিসেন্টিং অত বাদ দিয়েছে, আমরা তো প্রতিক্রিয়া বলিনি, আমরা তো প্রতারক বলি নাই। তারা কেন ডক্টর ইউনূস সাহেবকে এবং ঐকমত্য কমিশনকে প্রতারক বলতে হলো? এটাই হলো সকল সমস্যার কেন্দ্রবিন্দু। তারা বলতে পারতো ইয়েস, জুলাই ঐকমত্য কমিশন যে ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া দিয়েছে, উই ওয়েলকাম দি ইমপ্লিমেন্টেশন প্রসেস। আমরা ওয়েলকাম করতাম, সকলে ওয়েলকাম করতো, সমস্যা তো এখানেই কেটে যেত। কিন্তু সেটাকে তারা মনে করেছেন যে তারা ডিসেন্টিং দিয়েছেন, ঐকমত্য কমিশন সেটাকে রিকমেন্ডেশন দিয়ে গণভোটে পাঠালো না। এত বড় স্পর্ধা ঐকমত্য কমিশন কোথায় পেল? আমি এটাকে বলছি আমিত্ব, এটার নাম হলো ইগো। এই ইগো একটা রাষ্ট্রকে, একটা সরকার প্রসেসকে, একটা গণ অভ্যুত্থানকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাহলে জনাব নাহিদ ইসলাম যে অভিযোগটি জামাতের বিরুদ্ধে এর আগে করেছিলেন যে জামাত পিআর, যেটি বলছে যে পিআর এর আন্দোলন, যেটি উভয় কক্ষে পিআর এর আন্দোলন নিয়ে কথা বলে এক ধরনের প্রতারণা করেছে, বা জামাত যে এই যে নভেম্বরেই গণভোট হতে হবে সেই বিষয়গুলো নিয়ে যে জামাত এখন পর্যন্ত বলে যাচ্ছে যে যদি সেটি বাস্তবায়ন না হয় তাহলে রাজপথের চেহারা ভিন্ন হবে, এই বিষয়গুলোকে তাহলে আপনি কিভাবে দেখছেন? সেটি কি জামাতের ইগো না? না, আপনি দেখেন না, ঐকমত্য কমিশন রিকমেন্ডেশন দিয়েছে বাস্তবায়নের জন্য, এই বাস্তবায়নটা হচ্ছে না। এখান থেকে তো প্রবলেমের সূত্রপাত। সেখানে কি আছে নিম্ন কক্ষে পিআর এর কথা? সেখানে কি আছে উচ্চ কক্ষে পিআর?
এবং উচ্চকক্ষে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে পিআর সিস্টেমের বিরুদ্ধে। এখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছিল, এই জন্যই তাদের ইগোতে লেগেছে, কারণ গণভোটে পাঠিয়ে দিচ্ছে পিআর সহই এবং উইদাউট এনি ডিসেন্ট। এটি বিএনপি মেনে নিতে পারছে না। একই ব্যক্তি সরকার প্রধান হবেন এবং দলীয় প্রধান হবেন, এই ব্যাপারে বিএনপি ডিসেন্টিং দিয়েছে। এটা যখন গণভোটে চলে যাচ্ছে তখন বিএনপি তার রিয়াকশন শো করছে, ওভার রিয়াকশন, এবং এইগুলোতে যদি রিয়াকশন শো করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্থ স্টেপে বিএনপি ডিসেন্টিং দিয়েছে, ডিসেন্টিংটা উইথড্র করে দিয়ে গণভোটে চলে যাচ্ছে। এইগুলোকে তারা মনে করছেন যে তাদের মতের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, সুতরাং এই জন্য ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। এটি মোটেও সঠিক না। জামাত ইসলামীর কথা যেটা বলছেন, আমার ভাই যেটা বলেছেন এনসিপির সভাপতি, আমি মনে করি এটা অনেকটাই তার বলাটাকে আমি সমর্থন করছি না। এই জন্য করছি না, যখন ঐকমত্য কমিশন রেকমেন্ডেশন দিয়ে দিল তখন তো আমরা একমত পোষণ করে গেলাম। তো একমত পোষণ করলে আমরা ওয়েলকাম করলাম, এনসিপি ওয়েলকাম করলো। সমস্যাটা সৃষ্টি করলো কে? বিএনপি। তো বিএনপি সেখানে সমস্যা সৃষ্টি না করলে আর তো কোনো অসুবিধা ছিল না কারো। একমাত্র অসুবিধা তো বিএনপি সৃষ্টি করছে এখন বাস্তবায়নের ক্ষেত্রে। আমি আগেই বলছি ওই 2-3টা জিনিস তারা অ্যাকসেপ্ট করতে পারছে না।